আসসালামু আলাইকুম। ফাইনালি কিন্তু আজকে কিন্তু সিলেট হেরে গেল। উফ! আমার সবচেয়ে খারাপ লাগছে পুরোপুরি যে ম্যাচটা হলো, ম্যাচের পুরোপুরি মুভমেন্টে ফাইমাল চৌধুরী যেভাবে নিজের আবেগকে প্রকাশ করতেছে, আসলে সে অনেক বড়, বড় বুলিও দিছে। সেটার দিকে যাব না। সে অন্তত ভালো মানুষ, ক্রিকেট প্রেমী মানুষ। হারটা সে মানতে পারছে না। তো হার-জিত খেলা থাকবে, এটা নিয়ে ভেঙে পড়লে হবে না। এর চেয়ে স্ট্রং করে আগেরবার মিরাজকে লাত্তি মেরে বাদ দিয়ে তবেগা কামব্যাক করেগা আপনি ম্যাচে ফিরতে হবে, ভালোভাবে টিম সাজাইতে হবে। ভালো টিম ছিল সিলেট। শুরু থেকে যদি বলি, রাজশাহী কিন্তু প্রথমে বলা চলে যে ওপেনিং কিন্তু খুব ভালো স্টার্ট এনে দিয়েছে ফারহান এবং হচ্ছে তানজিদ তামিম। পরবর্তী মিডল অর্ডারটা কিন্তু আজকে মুশফিকুর রহিম রান করতে পারেনি, দ্রুত উইকেট পড়ে যাওয়ায় জিবি নিসাব এবং কেন উইলিয়ামসন কিন্তু শেষ পর্যন্ত পার্টনারশিপ করে, 50+ পার্টনারশিপ। যার দরুনে কিন্তু টার্গেট প্রায় 160-এর উপরে চলে, 165 টার্গেট চলে যায়, যেটা চেস করতে নিয়ে কিন্তু প্রথমে 1 রানেতে উইকেট হারায় সিলেট টাইটান্স। জাকিরকে কেন নিছে তুষারকে বাদ দিয়ে জানি না। তুষার ভালো টাচে ছিল, হয়তোবা আজকে বিগ ম্যাচ ছিল, হয়তোবা সময় নিয়ে খেললে কিন্তু আজকে রান করতে পারতো। তারপরে ক্রিস অক্সেরও কিছু করার ছিল না। ময়েন আলী আউট হয়ে যাওয়াটা সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগছে সিলেটের। সিলেট যে কারণে হারলো, মেন কারণ যেটা, যে এই পারভেজ ইমনের যে রান আউটটা, এটা খুবই দুঃখজনক। ওখানে কখনোই 2 রান হয় না, কখনোই 2 রান হয় না। এই রান আউটটাই কিন্তু সিলেটকে অনেক পিছায় দিছে। ওই পিছার থেকে তারপরে আর আগাইতে পারে নাই। পরবর্তীতে মিরাজ এসে কিন্তু আকাশ ভরা তারা দেখে দিছে। পুরো টুর্নামেন্টে আপনি যদি দেখেন, মিরাজের একটা ক্রেডিট আপনি দেখান, এই পুরো সিলেট টিমটা যে তাকে অধিনায়ক দিয়েছে, একটা ক্রেডিট দেখান, যে ক্রেডিটটা মিরাজ একটা ম্যাচ 5টা উইকেট নিয়ে 4টা উইকেট নেবা ব্যাটিং দিয়ে জিতাইছে। আপনি একটা আপনি দেখান, কোনো একটা অপশন আপনি মিরাজের খুঁজে পাবেন না। সো ওর মতো খেলোয়াড় বিপিএল এ চান্সই পাওয়ার যোগ্যতা রাখে না। সেই খেলোয়াড় যদি আপনার এরকম ভাবে দলে যদি সে একটা লাস্ট মুভমেন্টে যায় 10 বল খেলে যদি 9 রান করে, তো ওই আকাশ ভরা তারা ছাড়া ওই টিম আর কিছু দেখবে না। বাট খারাপ লাগলো আমার কাছে যে ইংলিশ ক্রিকেটার যারা আসে তাদের জন্য এবং ফাহিম চৌধুরীর জন্য। ফাইনালি রাজশাহীর কথা যদি বলি, দুর্দান্ত পারফরমেন্স, হোয়াট এ পারফরমেন্স! দেখার মতো ছিল, দুর্দান্ত। এবং আজকের পিচ কন্ডিশন যথেষ্ট ভালো ছিল। এই পিচে কিন্তু রান হতো 160 রান ইজিলি চেস হতো, এবং রাজশাহী কিন্তু 170+ রান হওয়ার জায়গা কিন্তু কম হয়েছে কিছুটা। বাট যে বোলিংটা করেছে বিনুরা, হোয়াট এ সেলুট ম্যান! দেখার মতো দুর্দান্ত ছিল। মানে এর উপর স্পেল আর হয় না একটা পারফরমেন্স করার জন্য। একটা কোয়ালিফাই ম্যাচে এর উপর ভালো পারফরমেন্স দেওয়ার মতো সামর্থ্য কোনো বলারের নাই। যে পারফরমেন্সটা বিনুরা দিয়েছে, দেখার মতো। রুবেল কিন্তু যথেষ্ট মার খাইছে। রুবেলের পরবর্তীতে যদি আমরা লামাচানাকে নিতাম, অবশ্যই কিন্তু ভালো করতে পারতো। তো ফাইনালি কিন্তু রাজশাহী চট্টগ্রাম ফাইনাল, এবং চিটাগংয়ের মুখোমুখি হবে 23 তারিখ সন্ধ্যা 7টায়। এবং দুই দলের একাদশ নিয়ে অবশ্যই কালকে ভিডিও আসবে। তবে দুঃখজনক হলেও সত্য যে আজকে কিন্তু যেভাবে রাজশাহী প্রথম থেকে ডমিনেট করে বল করছে, সেইভাবে একটা সময় কিন্তু যখন সাম বিলিংস এবং হচ্ছে যে আপনি যদি দেখেন পারভেজ ইমন যখন ব্যাটিং করছিল, তখন কিন্তু অনেকটা রাজশাহী পিছিয়ে ছিল। সেখান থেকে এই যে কামব্যাকটা দিল রাজশাহী, দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল। সর্বোপরি রাজশাহী ফাইনাল দেখেন। আসলে হান্নান সরকার একটা যে জিনিস, কি জিনিস হান্নান সরকার, সেটা আপনি বলে বোঝানো যাবে না। কিভাবে প্ল্যানিং করে কেন উইলিয়ামসনকে নিয়ে আসে, আজকে যে প্রথম যে ম্যাচটা কেন উইলিয়ামসনের এক পাশে যেভাবে ধরে থেকে ম্যাচটাকে বের করছে, যেভাবে কেন উইলিয়ামসন আজকে এত সুন্দরভাবে যে পিচটা ছিল, যদি মিডল অর্ডারে এত দ্রুত উইকেট কেন পড়ে গেল রাজশাহী? তারা কিন্তু আসে চাইছে, চার্জ করতে চাইছে, পাওয়ার হিটিং করতে চাইছে, যে দ্রুত রানটা আগায় নেওয়ার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। যেখানে কিন্তু কেন উইলিয়ামসন ধরে খেলে, অপর পাশে জিবি নিসাম যেভাবে ফিনিশিংটা দিছে, যদিও একদম শেষ পর্যন্ত থাকে না, শেষ পর্যন্ত থাকলে হয়তো বা 170+ রান হতো। এই যে ধরে খেলাটা কেন উইলিয়ামসন অনেকে পছন্দ করবে না, বাট এই মিরপুরে পিচে আদর্শ উইকেটে কিন্তু কেন উইলিয়ামসন দুর্দান্ত একজন ব্যাটার, এবং বলা চলে ওয়ার্ল্ড কাপ খেলা এক্সপিরিয়েন্স মোট কোনো দিক থেকে পিছিয়ে নেই, কিছুদিন আগেও খেলে আসে। সো তাকে নিয়ে কিন্তু অনেকটা ট্রল হয়েছে যে রাজশাহীতে তাকে দলে ফেরালো, টেস্ট ব্যাটসম্যান, কিন্তু সে অলরেডি কিন্তু এক্সপিরিয়েন্স। এবং আজকে যদি ম্যাচ দেখেন, 160-এর অবদান যদি আপনি দেখেন, এক পাশে যদি সে আগলে না রাখতো, এই রানটা কিন্তু 130ও পার হয় না। টোটালি যদি দুইটা মিলে যদি বলি, ক্রিকেট ইমোশনের খেলা, ক্রিকেটে ইমোশন থাকবে, এটাই স্বাভাবিক। বাট ফাইমাল চৌধুরী যেভাবে কান্না করে দিল, যেভাবে বলছিল কোনো দলকে গোনার টাইম নেই, বেশি বেশি বুলি ছাড়া, এটাও ঠিক না ক্রিকেটে। বাট সে আসলে ইমোশনাল মানুষ, বুঝতে পারলাম। ইমোশন থেকে হয়তো বা বলেছিল নেক্সট টাইমে যেন শক্তিশালী। অলরেডি কিন্তু সে পদত্যাগ করছে, যে যে সিলেটের যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পদ থেকে অলরেডি কিন্তু সে পদত্যাগ করছে। ক্রিকেটে এরকমটা হবেই। রংপুরের যে মালিক ছিল তামিম, সেও কিন্তু কান্না করছে। সো ইমোশন থাকবে ক্রিকেটে, তো ইমোশন নিয়ে আগাতে হবে। এক ম্যাচ এক দল হারবে, এক দল জিতবে, এটাই স্বাভাবিক। আজকে লাক ছিল না সিলেটের জন্য, জিততে পারেনি। তবে আমি মেহেদী মিরাজকে কোনোভাবে কোনো ক্রিকেটের মধ্যে ফেলাই না। যদি ওই 10টা বল নষ্ট না করে, 10টা বলে
যদি কোনো রকমে 15-16-20টা রানও করতে পারতো, তাও কিন্তু ম্যাচটা কিছুটা কাছাকাছি চলে যেত, ফিনিশিংটা দিতে পারতো। এবং খালেদের যে ক্যাচটা ছিল, উফ! খালেদের ওই ছক্কাটা হলেও কিন্তু ম্যাচটা অনেকটা কাছাকাছি চলে যেত। সিলেটের দুর্দান্ত একটা ক্যাচ ছিল। সব মিলিয়ে ফিল্ডিং যদি, ব্যাটিং ডিপার্টমেন্ট যদি, বোলিং ডিপার্টমেন্ট যদি দেখেন আপনি, রাজশাহী কিন্তু সত্যিকার অর্থেই অনেক ভালো পারফরমেন্স করেই, যোগ্যতা হিসেবেই কিন্তু তারা ফাইনালে গেছে। সো সিলেটবাসী অবশ্যই মন খারাপের কিছু নাই, নেক্সট টাইমে আরো স্ট্রংলি কামব্যাক করে ফিরবেন, ভালো প্লেয়ার নিয়ে এসে অবশ্যই ফাহিম আল চৌধুরীকে সঙ্গে নিয়ে ভালো টিম গড়বেন। ভালো থাকুন, আসসালাম।